নিউ সাকসেসের আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিক জয় সম্পর্কিত। এখান থেকে আমরা ব্যাখ্যা সহকারে 14টি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ শিখব। চলো শুরু করা যাক। ইন্দ্রকে জয় করেন যিনি, ইন্দ্রজিৎ। এখানে ইন্দ্র মানে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, আর জিত মানে জয় করা। তাহলে একটা জিনিস খেয়াল করো, ইন্দ্রজিৎ বলতে বোঝানো হয় যিনি দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছেন। আমি যদি উদাহরণস্বরূপ বলি, রাবণের পুত্র মেঘনাদ দেবতাদের সঙ্গে যুদ্ধ করে ইন্দ্রকে পরাজিত করেছিলেন, তাই তাকে ইন্দ্রজিৎ বলা হয়। জয়ের জন্য যে উৎসব, জয় উৎসব। যেমন ধরো, আমরা কিন্তু পরীক্ষায় পাশ করলে কিন্তু মনে করো সেলিব্রেশন করি, বা দেখা যাচ্ছে যদি অ্যাডমিশন পরীক্ষায় চান্স পাই আমরা কিন্তু উৎসব পালন করি, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে পালন করি। দেন আমাদের যদি কারো ইউটিউব চ্যানেলে যদি 1 লাখ 2 লাখ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, আমরা তো পালন করি। সোজা কথা, যে কোনো জয় পাওয়ার পরে আমরা যে একটা সেলিব্রেশন করি, যে উৎসব করি, ওইটাকে এক কথায় বলা হয় জয় উৎসব। শত্রুকে জয় করেন যিনি, শত্রুজিৎ বা পরঞ্জয়। অর্থাৎ আমাদের আশেপাশে অনেক ধরনের শত্রু আছে, এক একজনের শত্রু এক এক রকম। আমরা কাউকে শত্রু মনে করি, বা কারো ওপেন শত্রু আছে, কারো হাইড শত্রু আছে। হ্যাঁ, তো তাদের সাথে আমরা যখন কাজ করি বা যুদ্ধ করি, যাই করি না কেন, যখন আমরা জিতে যাই, যখন আমরা জয়ী হই, সেটাকেই বলা হয় শত্রুকে জয় করেন যিনি, এক কথায় বলা হয় শত্রুজিৎ বা পরঞ্জয়। যা কষ্টে জয় করা যায়, দুর্জয়। কষ্টে জয় করা যায় বলতে, যেমন ধরো আমার মনে করো অনেক একটা রোগ হয়েছে, অনেক বড় একটা রোগ, আমি অসুস্থ, ওইটার সাথে ফাইট করতে করতে অনেক কষ্ট করে ওই রোগ থেকে আমি মুক্তি পেয়েছি। এটাকে বলা হয় যা কষ্টে জয় করা যায়। আর যা কষ্টে লাভ করা যায় তাকে বলা হয় দুর্লভ। যেমন ধরো, আমার সামনে অ্যাডমিশন পরীক্ষা বা চাকরির পরীক্ষা, আমি প্রচুর পড়াশোনা করা লাগবে, প্রচুর কষ্ট করতে হবে, অনেক অনেক রাত জেগে পড়াশোনা করছি, ঠিক আছে। তো এই যে কষ্ট করে কোনো কিছু লাভ করা, যা কষ্টে লাভ করা যায়, সেটাকে বলা হয় দুর্লভ। এবার আসি, ইন্দ্রিয়কে জয় করেন যিনি, জিতেন্দ্রিয়। একটা জিনিস একটু খেয়াল করো, আমরা কিন্তু প্রথমে পড়ে আসছি ইন্দ্রকে জয় করেন যিনি, ইন্দ্রজিৎ। ওইখানে হচ্ছে ইন্দ্র, আর এখানে হচ্ছে ইন্দ্রিয়কে, ইন্দ্রিয়। ওখানে হচ্ছে ইন্দ্রকে জয় করতে হবে, আর এখানে হচ্ছে ইন্দ্রিয়কে জয় করতে হবে। তাহলে কি দাঁড়ালো? ইন্দ্রিয়কে জয় করেন যিনি, জিতেন্দ্রিয়। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, 1 নম্বর এবং 6 নম্বর। তাহলে পরীক্ষার হলে গিয়ে আর এইটা কনফিউশনে পড়তে হবে না। তাহলে দেখো, জিত মানে জয় করে, এটা তো আমরা জানি। আর ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে কিন্তু আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়র কথা বলা হয়েছে। আমরা কিন্তু অনেকেই জানি যে আমাদের যে 5টা ইন্দ্রিয়কে মিলে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে পঞ্চ ইন্দ্রিয়কে যে কন্ট্রোল করতে পারে, যে জয় করতে পারে, তাকেই বলা হয় এক কথায় জিতেন্দ্রিয়। দেখো, তাহলে জিতেন্দ্রিয় বলতে বোঝানো হয় যিনি নিজের ইন্দ্রিয়, যে পঞ্চ ইন্দ্রিয় বা কামনা বাসনা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়। দেখো, আমাদের কিন্তু অনেক সময় এরকম হয়, আমরা চোখ থেকে অনেক উল্টোপাল্টা জিনিস দেখার জন্য আমাদের খুব আগ্রহ কাজ করে, তারপর শোনার জন্য অনেক আগ্রহ কাজ করে, তারপর অনেক উল্টোপাল্টা খারাপ কিছু বলার জন্য অনেক আগ্রহ কাজ করে। তারপর জিহ্বা, আমরা অনেক কিছু উল্টোপাল্টা জিনিস খেতে চাই, হ্যাঁ, যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক। হ্যাঁ, জিহ্বা, আমরা অনেক সময় বলি জিহ্বা ল্যাক ল্যাক করে, ঠিক আছে। তারপর ত্বকের যে বিষয়টা, এই যে জিনিসগুলো বোঝানো হয়েছে যে খারাপ কোনো কিছুতে যেন আমরা এই পঞ্চ ইন্দ্রিয়কে যেন ব্যবহার না করি, আমরা ভালো কিছুর জন্য ব্যবহার করতে পারি। এর জন্য এটাকে যে জয় করতে পারে তাকেই বলা হয় জিতেন্দ্রিয়। যেমন ধরো, উদাহরণস্বরূপ, সাধুরা কিন্তু জিতেন্দ্রিয় হয়ে সংসার ত্যাগ করে, তাদের কোনো কিন্তু মানে টান, মায়া, কামনা, বাসনা কোনো কিছুর প্রতি কোনো ইয়ে থাকে না। তবে আবারও যদি বলি, সত্যিকারের নেতা জিতেন্দ্রিয় হয়ে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখে। এই গেল। তারপর আসো 7 নম্বরে, বিধিকে অতিক্রম না করে, যথাবিধি। যেমন ধরো, আমাদের বিভিন্ন অফিসে বলো, অফিস আদালত, যে কোনো জায়গাতে বলবা, দেখবা যে বিধি মোতাবেক কিন্তু আমাদের সকল কাজ করতে হয়। তা আমরা যেন বিধি মোতাবেক যেন আমরা করি, সেটাকেই বলা হয় যথাবিধি। 8 নম্বরে, যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে, ক্রমবিস্তার্যমান। এবং 9 নম্বরে আসি, যা ক্রমশ বর্ধিত হচ্ছে, ক্রমবর্ধমান বা বর্ধিষ্ণু টাইপের। এখন এক জিনিস খেয়াল করো, এই দুইটা বাক্যে কিন্তু একটি শব্দ আলাদা, একটি হচ্ছে বিস্তীর্ণ এবং একটি হচ্ছে বর্ধিত। এখানে বিস্তীর্ণ বলতে কিন্তু অনেক বড় বিষয়কে বোঝানো হয়েছে, আর বর্ধিত বলতে কিন্তু
একটু ছোট পরিসরের বিষয়কে বোঝানো হয়েছে। যেমন একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলি পদ্মার তীরে বিস্তীর্ণ মাঠ দেখা যায় বা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল বালিতে ঢাকা, এখানে কিন্তু অনেক বড় পরিসরে কিন্তু বিষয়গুলো বোঝানো হচ্ছে কিন্তু। এবং বর্ধিত বলতে আমরা যেটা বুঝি সেটা একটু ছোট পরিসরে। আমাদের কিন্তু অনেক সময় বলা হয় যে বর্ধিত সবার আয়োজন করা হয়েছে, মানে অল্প বা খুব বেশি বড় না, সোজা কথা বিস্তীর্ণ থেকে ছোট, এটাকেই বর্ধিত বলা হয়। যেমন দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের থেকে এবছর একটু বর্ধিত হয়েছে, বা সরকার এবছরের বাজেটে করটা একটু বেশি বর্ধিত করছে, এরকমভাবে আমরা বুঝতে পারি। আমরা তার পরের প্রশ্নে চলে যাব। ক্রমে ক্রমে আসিয়াছে যাহা, ক্রমাগত, ক্রমকে বজায় রাখিয়া যথাক্রমে। যথাক্রমে বলতে কিন্তু কি, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে তোমার সিরিয়াল অনুযায়ী এটাকে কিন্তু যথাক্রমে বলা হয়। আমরা তার পরের প্রশ্নে আসি, যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এক কথায় বলি ক্ষীয়মান। যেমন তুমি যদি নিজেকেই চিন্তা করো, আমাকে যদি চিন্তা করি, আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের শক্তি কিন্তু ক্ষয় হচ্ছে। নদীর পাড় কিন্তু ক্ষয় হতে হতে কিন্তু আস্তে আস্তে অনেক সময় ভেঙে যায়, এভাবে আমরা বুঝতে পারি। 13 নম্বরে আসি, এক থেকে শুরু করে ক্রমাগত, একাধিক্রমে, যা ক্রমশ দূরে সরে যাচ্ছে, অপশ্রিয়মান। যে কোনো জিনিসই তো আমরা আস্তে আস্তে মানুষের সাথে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়, এরকম তো অনেক বিষয় আমাদের আশেপাশে আছে যে আস্তে আস্তে দূরে সরে যায়, বা আমরা পড়াশোনা থেকে আস্তে আস্তে বের হয়ে আসি, দূরে সরে যাই, এই বিষয়গুলোকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের ভিডিও দেখার সময় যদি কোনো প্রশ্ন মনে আসে বা কোনো নির্দিষ্ট বিষয়ের উপর বিস্তারিত জানতে চাও, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে এবং প্রয়োজন হলে সেই বিষয়ের উপর একটি সুন্দর ও সহজবোধ্য ভিডিও তৈরি করতে। তোমাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের ফিডব্যাক দিতে ভুলবে না কিন্তু। কমেন্ট করো, জানো, আর সামনে এগিয়ে চলো।